আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আজকের এই ভিডিও শুরুতে বাংলাদেশের যিনি কি বলা হয় যে স্বপ্নদ্রষ্টা, বা যার মাধ্যমে বাংলাদেশ নামক দেশটার অর্জনের স্বপ্ন বনেছিল, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা পুরনো বক্তব্য আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। যে তিনি তার একটা ভাষণে বলেছিলেন যে আমার দেশের মানুষের টাকায় কিনা বুলেট আবার আমার দেশের মানুষের উপরই অন্যায়ভাবে ব্যবহার করা হবে, আর সেইটা রেশ ধরে আসলে বাংলাদেশ একসময় আমরা স্বাধীন করে ফেলেছিলাম। আজ দেশ স্বাধীন হয়েছে অনেকটা বছর, অনেকগুলো সরকার আসছে যাচ্ছে, কিন্তু এই সরকারগুলো আসা যাওয়ার মধ্যে সাধারণ মানুষ একটা জায়গায় আটকে আছে। সেটা হচ্ছে প্রশাসনিক যে যন্ত্রবাহিনী আছে, এই প্রশাসনিক যন্ত্রবাহিনীকে যেই সরকার ক্ষমতায় থাকে তারাই তাদের ফেভারে ইউজ করে, এটা স্বীকার করেন আর নাই করেন, এটা হচ্ছে বাস্তবতা। এখন এই মুহূর্তে করোনার এই কঠিন সিচুয়েশনে সাধারণ পুলিশ ভাইরা যখন এই দেশ এবং জাতির সেবায় নিজেদের জীবন উৎসর্গ করে দিচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন, অপরদিকে ওসি প্রদীপ দাসের মতন, ইন্সপেক্টর লিয়াকতদের মতন পুলিশের পোশাকের ভিতরে থাকা এক শ্রেণীর সন্ত্রাসীরা তারা এমন ঘটনা করেছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শোনাবো, সরাসরি ভিডিওটা দেখবেন, যে মনে হয় যে ৭১ আবার ব্যাক করছে। ইভেন ৭১ থেকে আরো কঠিন সিচুয়েশন, তাও এই দেশের মানুষের টাকায় বেতন পাওয়া, এই দেশের মানুষের টাকায় কিনা সেই বুলেট, এই দেশের মানুষের টাকায় কিনা সুযোগ সুবিধাগুলা আবার এই দেশের মানুষের বিরুদ্ধেই অন্যায়ভাবে ব্যবহার করছে। এই ভিডিওটা শুধুমাত্র ওইসব মানুষদের জন্য যারা ওসি প্রদীপ দাসের পক্ষে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে ফেভার দেওয়ার চেষ্টা করছেন। আমরা জানি আপনারা যারা এটা করছেন, আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটা দেখবেন, আর ওসি প্রদীপ দাসের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় নিশ্চয়ই যারা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী আছেন বা তারা নিশ্চয়ই এটা নজরদারি করবেন। দর্শক, গল্প বলছি আমাদের এক সাংবাদিক ফরিদুল মোস্তফা। দৈনিক জনতার বাণী টেকনাফের একটি স্থানীয় থানার পত্রিকা। একজন স্থানীয় সাংবাদিক, ২০ বছর ধরে সাংবাদিকতার পেশা জড়িত ছিলেন। অনেকে চিনেন, মোস্তফা ভাইকে চিনেন, ইতিমধ্যেই তিনি আলোচিত একজন ব্যক্তিত্ব। বাট আজকের ঘটনায় এমন এক বক্তব্য তুলে আনছি যেটা শুনলে আপনার কান ঝালাপালা হয়ে যাবে। যে একটা মানুষ, তাকে অত্যাচার করতে করতে সে পানি চাচ্ছে, ওসি প্রদীপ দাস প্যান্টের চেইন খুইলা সে তার মুখে প্রস্রাব করছে, বাথরুম থেকে ঘুয়াই না তার মুখের মধ্যে ঢুকাছে। মানে এই যে বিষয়গুলো শোনার পরে শরীরে রক্ত খুলে যায়। দালাল চাটুকার চামচা যারা আছে ওসি প্রদীপ দাসদেরকে মুক্ত করার জন্য আল্লাহর গজব যেন এগুলোর উপরে নাজিল হয়। যদি এই সাংবাদিক মোস্তফা মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তিনি সেটার জন্য আবার হয়তো পানিশমেন্ট পাবেন। বাট তিনি যদি সত্যবাদী হয়ে থাকেন, ইনভেস্টিগেশন হওয়া দরকার এইসব বিষয়গুলা, নয়তো আমাদের পুলিশের মান সম্মান চলে যায় এগুলোর কারণে। তো আগে তার মুখেই আপনারা সেই নৃশংস ঘটনাটার একটু অংশ শুনে আসুন। গ্রেপ্তার করে আমি আশা করেছিলাম আমি আইনের ঊর্ধ্বে নই, গ্রেপ্তারের পরে একটা মামলা হইতেই পারে, আমাকে নিকটতম আদালতে সুপর্দ করবে। কিন্তু এই ওসি প্রদীপের লেলিয়ে দেওয়া পুলিশ, আমার মনে হয় না সবাই সেখানে পুলিশ ছিল। একজন সাব ইন্সপেক্টর পোশাকধারী নিসারা, যদিও বা তার নেম প্লেট পর্যন্ত ছিল না। বাকিদের যে পোশাকগুলো ছিল এগুলো যদিও বা পুলিশের পোশাক হলো, অস্ত্রশস্ত্র পুলিশের হইল, এগুলো বাংলাদেশের পুলিশ নয়। কারণ আমি 2 দশকের সাংবাদিকতা জীবনে কোনো পুলিশকে এরকম খারাপ হতে আমি দেখিনি। আমি বিশ্বাস করি না বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে, বাংলাদেশের সকল ভালো ভালো কাজে, মানুষের জান মাল নিরাপত্তার কাজে বাংলাদেশ পুলিশের ভূমিকা অনস্বীকার্য, তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু আমাকে গ্রেপ্তার করার জন্য যে পুলিশগুলো পাঠিয়েছিলেন তারা ছিল পেশাদার খুনি। আমাকে একটা কি বলবো, আমাকে চাঁদাবাজি মামলার ওয়ারেন্টের কথা বলে প্রদীপ বাহিনীর পুলিশ রাতের অন্ধকারে ঢাকা থেকে আমাকে গ্রেপ্তার করে পুরো রাস্তা সারা রাত বন্দুকযুদ্ধ দেওয়ার চেষ্টা চালিয়েছেন। আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ নিয়ে রাস্তায় বন্দুকযুদ্ধ না দিয়ে আমাকে টেকনাফ নিয়ে গেছেন। থানায় নিয়ে গিয়ে ওসি রুমে নিয়ে যাই। আমাকে ডাকার পরে ওসি প্রদীপ তেলে বেগুনে জল উঠে আগে থেকে তার উৎপেতে রাখা, প্রস্তুত করে রাখা মাদকাসক্ত সিভিল কিছু ডিএনএস বয়সের ছেলেমেয়েদেরকে নিয়ে আমার চোখ মুখ বন্ধ করে ব্যাপক নির্যাতন চালায়। আমার এই সময় তারা আমার 2 চোখে মরিচের গুঁড়ো দিয়ে
ধারালো পিন দিয়ে চোখ নষ্ট করার চেষ্টা চালাই, তারপরে গ্লাস দিয়ে দিয়ে আঙ্গুলের নখ তুলে ফেলার চেষ্টা চালাই। চতুর্দিকে বেদরক পিটাতে পিটাতে আমি চিৎকার করে করে যখন তৃষ্ণার্ত হয়ে গেলাম, আমি যখন বললাম পানি পানি, এই ওসি প্যান্টের চেইন খুলে আমাকে প্রস্রাব এবং তার বাথরুম থেকে মলমূত্র আইনা আমার মুখে দিছি। মরা অবস্থায় আমাকে 4-5 জন পুলিশ সদস্য বার করে 3 তলায় একটা মডেল থানার হাজতে নিয়ে, আমাদের সনাতন ধর্মী ভাই বোনরা মারা গেলে যেমন ভেঙে ফেলে ওইভাবে ভেঙে হাজতে লটকিয়ে রাখি। লটকিয়ে রাখার পর আমি অচেতন ছিলাম। রাত 11টার দিকে আবার তারা গিয়ে যখন হাজতে লক আপ করছে তখন আমার হুঁশ ফিরে আসে। সেখান থেকে তারা আমাকে নামাইয়া ওই কুকুর মারার মতো নামাইয়া গাড়িতে তোলে। গাড়িতে তোলার পরে মেরিন টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। টেকনাফ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমাকে গাড়িতে বসাইয়া রাখে। ডাক্তারের কাছে ঢুকিয়া ডাক্তারকে কি যেন আগে থেকে শিখিয়ে দিয়েছে, ডাক্তার নাই, একজন নার্স, সে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একটা ইঞ্জেকশন নিয়ে আমাকে পুশ করার জন্য আসছিল। ওই ইঞ্জেকশনটা আমার সন্দেহ হয়েছিল, মনে হয়েছে এটা পেইন কিলার নয়, এটা হয়তো স্লো পয়জন জাতীয় কিছু হইতে পারে। আমি শুনেছেন, এখানেই শেষ না। তার এই বক্তব্যটা শুধু শর্ট একটু আমি আপনাদেরকে শুনিয়েছি। মেইন বক্তব্যটা শুনলে আপনাদের গা শিরশির করবে। এটা দৈনিক যুগান্তর পত্রিকার একটা ইন্টারভিউ, যেখানে এই মুহূর্তে আপনারা জানেন যে সাংবাদিক ফরিদুল মোস্তফা তিনি জামিন পাওয়ার পরে প্রায় 11 মাস তিনি আপনার জেল খেটেছেন। অন্যায়ভাবে তাকে ফাঁসানো হয়েছে। আর এর পরবর্তী সময় তিনি যখন তার প্রাণের নিরাপত্তার জন্য চেষ্টা করেছেন কিন্তু কোনো কাজ হয়নি। ভাগ্য ভালো যে রাখে আল্লাহ মারেকে, জীবিত আছেন, আল্লাহ তার হায়াত রাখুক। এই মুহূর্তে তিনি কাউকে সুযোগ দেন। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে অসংখ্য মানুষ আছেন যারা ওসি প্রদীপ দাসের এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো শোনার পরে থুতু মারতে ইচ্ছে করে, কিন্তু পেশাগত জটিলতার কারণে তারা মুখ খুলতে পারে না, বাট অন্তর থেকে নিশ্চয়ই ঘৃণা করে। তো আজ এই পর্যন্তই। ওসি প্রদীপ দাসের দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।